পার্কিংটা তো আমি করিনি না। ওকে ভালো করে দেখে না। এই বাবা মেইনটেইন করে এই করে সে করে তাও এই অবস্থা। ফিলস টু উইংসের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন আর অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমিও তাই চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে ফিলস টু উইংস চ্যানেলে। শান্তিনিকেতন বিষ্ণুপুর ট্রিপ পার্ট 1-এ আপনারা সবাই দেখেছেন কিভাবে কলকাতা থেকে শান্তিনিকেতন এলাম, কোথায় কোন রাস্তার কন্ডিশন কীরকম, কি কি দেখলাম, কি কি করলাম, কোথায় খেলাম, আবার শান্তিনিকেতন পৌঁছয়ে কোন হোটেলে উঠলাম। যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন, আই বাটনে লিঙ্কটা শেয়ার করলাম। বন্ধুরা, আগের ব্লগটা যেখানে শেষ করলাম আজ সেখান থেকেই শুরু করব। সবাই রেডি আছেন তো? সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। এখন লাঞ্চ টাইম, 1:30। ঢুকে পড়লাম এই হোটেলের রেস্টুরেন্ট আরণ্যকে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আমরা কি কি অর্ডার করেছি সেগুলো আসার পরে আপনাদেরকে বলছি, আর তার কোনটার কি প্রাইস বা এরকম টেস্ট সবই আপনাদেরকে শেয়ার করব। আমরা অর্ডার দিয়েছিলাম 3টে ভেজ থালি, 4টে ফিশ কালিয়া, 4টে রুটি, 4টে আইসক্রিম, একটা ধোকা ডালনা, একটা দই আর একটা মিনারেল ওয়াটার। ঘি, শুক্তো, ডাল, আলু ভাজা, পোস্ত, পাঁপড়, স্যালাড আর চাটনি, এগুলো সব কিছুই ভেজ থালিরই পার্ট। একেবারেই ঘরোয়া খাবার, একদম স্পাইসি নয়, প্রতিটা আইটেমই ভালো করেছে। রুটিগুলো তো বেশ নরম। সব মিলিয়ে পড়লো আমাদের 1068 টাকা। আড়াইটে নাগাদ বেরিয়ে পড়লাম জায়গাটা এক্সপ্লোর করতে। আপনারা তো সকলেই জানেন যে শান্তিনিকেতনের সাথে কবিগুরু রবীন্দ্রনাথের একটা আত্মিক সম্পর্ক রয়েছে, তাই ওনাকে ভালোভাবে জানতে হলে এখানে কিন্তু আসতেই হবে। তাই আমাদের প্রথম ডেস্টিনেশন হলো বিশ্বভারতী ক্যাম্পাস। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস 3.5 কিলোমিটারের মতো, আর বোলপুর বাস স্ট্যান্ড থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাস হলো 2.5 কিলোমিটারের মতো। আমাদের হোটেল হুইসপারিং উডস ইন থেকে 8.5 কিলোমিটারের মতো রাস্তা। আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে পৌঁছতে। শান্তিনিকেতন ঘোরার জন্য আপনারা ইজিলি অটো বা টোটো পেয়ে যাবেন বাস স্ট্যান্ড অথবা স্টেশন থেকে। ওদের কোনো নির্দিষ্ট রেট নেই, যে যেমন ইচ্ছে রেট বলে, তবে আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে। আলাদা করে আপনাদের কোনো ট্যুরিস্ট গাইড লাগবে না। যেই রিক্সা, অটো অথবা টোটোতে উঠবেন সেই ড্রাইভারই আপনাদের জায়গাগুলোর ব্যাপারে গাইড করবে এবং অনেক হিস্টোরিক্যাল ইনফরমেশনও পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, এখন আমরা ইতিহাসের পাতাটা উল্টে এই জায়গাটা সম্পর্কে কিছু কথা জেনে নিই। সালটা 1862। জায়গাটার নাম ভুবনডাঙ্গা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুর যাওয়ার পথে এখানকার রাঙা মাটি, ছাতিম গাছ আর নিরিবিলি পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যান। ঠিক করলেন যে একটা বাড়ি বানাবেন আর কিছু গাছ লাগাবেন। রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে 20 বিঘা জমি ও 2টো ছাতিম গাছ পার্মানেন্ট লিজে নেন। এগ্রিমেন্ট হয় বছরে 5 টাকা। 1863 সালে উনি একটি আশ্রম বানান, যেটা ছিল ব্রাহ্ম সমাজের কার্যালয়। বাড়িটার নাম রাখেন শান্তিনিকেতন, যার প্রকৃত অর্থ হলো শান্তির নিবাস। পরে এই বাড়ির নামটাই এলাকার নাম হয়ে ওঠে, তাই ভুবনডাঙ্গার পরিবর্তিত নাম শান্তিনিকেতন। পরবর্তীকালে 1901 সালে ভারতীয় সংস্কৃতি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি স্কুল তৈরি করেন, যার নাম দেন ব্রহ্মচর্য আশ্রম। পরে তার নাম রাখা হয় পাঠভবন। 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এবং তারপর সমস্ত টাকা ইনভেস্ট করে 1921 সালে শান্তিনিকেতনের প্রতিষ্ঠাকে আরও অনেক বাড়াতে তৈরি করেন একটি ইউনিভার্সিটি, যার নাম বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটি 1951 সালে
সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসাবে মর্যাদা পায়। আর 17 সেপ্টেম্বর 2023 সালে এই ইউনিভার্সিটি টাউনটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়। আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবনের পার্কিং লটে। এই হলো রবীন্দ্র ভবনের এন্ট্রেন্স। ভারতীয়দের জন্য এন্ট্রি ফি হলো 100 টাকা, কিন্তু স্টুডেন্ট হলে 10 টাকা। তবে সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি প্রুফ মাস্ট। এখানকার টাইমিং হলো সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। লাস্ট টিকিট ইস্যু করা হয় 4:30তে। বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। 1942 সালের জুলাই মাসে এই মিউজিয়ামটি এস্টাবলিশ করা হয়। এখানে আমাদের জুতো খুলে তারপরে ঢুকতে হবে। মিউজিয়ামের ভেতরে ফটো তোলা অ্যালাউড নয়, তাই সরি ভেতরে কি কি আছে দেখাতে পারলাম না। এবার বলি এখানে কি কি রয়েছে। এখানে আছে লাইব্রেরি এবং মিউজিয়াম। লাইব্রেরিতে আছে 40,000-এরও বেশি বই আর 12,000-এর বেশি জার্নালস। মিউজিয়ামে রয়েছে কবিগুরুর ম্যানুস্ক্রিপ্টস, টাইটেল ডিডস, লেটার্স, পেন্টিংস, ওনার ব্যবহৃত প্রতিদিনের নানান রকম জিনিস, দেশ বিদেশ থেকে পাওয়া মেডেলস, অ্যাওয়ার্ডস এবং আরও অনেক কিছু। অ্যাওয়ার্ড সেকশনে এসে সত্যি মনটা খারাপ হয়ে গেল, কারণ 2004 সালে নোবেল পুরস্কারটা চুরি হয়ে যায়। তার জায়গায় সযত্নে রয়েছে তারই রেপ্লিকা। মিউজিয়াম থেকে বেরোতেই দেখুন কি চোখে পড়ল। ভাবুন মেনটেনেন্সের কি হাল। এই শান্তিনিকেতন মিউজিয়াম প্রাঙ্গণেই রয়েছে উত্তরায়ণ কমপ্লেক্স। এই কমপ্লেক্সের এই সুন্দর বাগান আর এখানকার 5টা বিল্ডিং সবটাই ডিজাইন করেছিলেন কবিগুরুর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও আপনারা দেখতে পাবেন দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান স্কাল্পচার রামকিঙ্কর বেজের কিছু অবিস্মরণীয় সৃষ্টি। সুজাতা, ওনার ফার্স্ট এনভায়রনমেন্টাল স্ট্যাচু, যেটা গ্র্যাভেল, ল্যাটেরিটিক গ্র্যানিউলস, কোর্স ল্যাটেরিটিক আর্থের সাথে সিমেন্ট মিক্স করে তৈরি করা হয়। 1935 সালের স্কাল্পচার এটা। বন্ধুরা, মনে আছে সেই সুজাতা গোয়ালিনীর কথা, যার হাতের পায়েস খেয়ে 7 বছরের উপোস ভাঙেন বুদ্ধদেব এবং তারপর শরীরে স্ট্রেংথ আসে এবং পরে এনলাইটেন্ড হন? এইটা ছিল ওনারই রেপ্লিকা। এইরকম অনেক কিছু আপনারা দেখতে পাবেন এখানে। সব কিছু ব্লগে কভার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এইসব দেখতে হলে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। ইনফরমেশন তো পেয়ে যাচ্ছেনই, তাহলে আর দেরি কেন। এই কমপ্লেক্সেই রয়েছে 5টা বাড়ি: উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। প্রতিটা বাড়িগুলোতেই কবিগুরু রবীন্দ্রনাথ কখনো না কখনো থেকেছেন এবং অনেক কবিতা, গল্প, উপন্যাস এখানে বসেই উনি রচনা করেছেন। এই হলো ওনার গাড়ি হাম্বার। উনিশশো সাল থেকে কবিগুরু উত্তরায়ণে থাকা শুরু করেন। কোণারক প্রথমে তৈরি হয় আর তারপর উদয়ন, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। কবিগুরুর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যান অনুযায়ী বাড়িগুলো তৈরি করা হয়। 1941 সাল পর্যন্ত যতদিন না কবিগুরু কলকাতায় আসেন ততদিন উনি উদয়নেই থাকতেন। উদয়নের এই ঘরটায় অনেক মহর্ষিরা এসেছেন, যেমন জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, আরও অনেকে। যেহেতু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউড নয়, তাই আমি বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এই হলো শ্যামলী। কবিগুরুর 74তম জন্মদিনে শ্যামলীতে উনি শিফট করেন। মাটির তৈরি এই বাড়িটি ডিজাইন করেন সুরেন্দ্রনাথ কর, রামকিঙ্কর বেজ এবং নন্দলাল বোস। পুনশ্চর পরেই উদীচী। শুনছেন টিয়া পাখির ডাক? টিয়া পাখি ভর্তি এই গাছটাতে। এই দেখুন আমাদের প্রাপ্তি গাছ থেকে পড়ল। এই দেখুন রামকিঙ্কর বেজের আরেকটা সৃষ্টি, সাঁওতাল পরিবার।
গেট থেকে বেরিয়েই রাস্তার ওপারেই রয়েছে ছাতিমতলা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মেডিটেশন করতেন। রায়পুর যাওয়ার পথে প্রথম উনি এখানে রেস্ট নেন এবং জায়গাটিকে ভালোবেসে ফেলেন। তারপর এক এক করে আমরা দেখে নিলাম উপাসনা গৃহ, তালধ্বজ, যাকে ঘিরেই কবি লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টস এবং আরও অনেক কিছু। তবে সবই বাইরে থেকে, ট্যুরিস্টদের জন্য এখন ভেতরে অ্যালাউড নয়। এখানে আসলে কোন দিক দিয়ে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমি সব কিছু এই ব্লগে দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো সময় আবার আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের এখানেই অনেক সময় চলে গেল। এখন যাব খোয়াইয়ের মেলায় বা সোনাঝুরি হাট। শনিবারেই এই হাটটা মেনলি বসে 11টা থেকে সূর্য অস্ত যাওয়া অবধি, আর উইকডেজে অল্প সময়ের জন্য বসে। জানি না আমরা কতটা কি দেখতে পাবো। চলুন যাওয়া যাক। আচ্ছা, আপনারা কি জানেন যে এই হাটের এমন নাম কেন? যে গাছগুলোর নিচে বসে কেনা বেচা দীর্ঘদিন ধরে হচ্ছে, সেই গাছগুলো কোথা থেকে এলো? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শিগগিরই লিখে ফেলুন। আর যারা জানেন না তাদের জন্য আমি চলে এসেছি ইনফরমেশন দিতে। খোয়াই মেলা এই নামের পেছনের গল্পটা বলি। খোয়াই শব্দটা এসেছে ক্ষয় শব্দ থেকে। বছরের পর বছর কনস্ট্যান্ট সয়েল ইরোশনের জন্য এই এলাকায় অনেক ছোট ছোট ক্যানিয়ন তৈরি হয়েছে। এক সাইডে আছে শ্যামবাটি কানাল আর অন্যদিকে বিখ্যাত সোনাঝুরি গাছের জঙ্গল। এই খোয়াই অঞ্চলকে ঘিরে রেখেছে কোপাই নদী বা খোয়াই নদী। আর এই নদীকে নিয়েই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী। জানেন কি, যেই সোনাঝুরি জঙ্গলের কথা বললাম, সেই সোনাঝুরি গাছের আসল নাম অ্যাকাশিয়া অরিকিউলিফর্মিস। শীতকালে এই গাছে ছোট ছোট হলুদ ফুল যখন ঝরে পড়ে, তখন পুরো ফরেস্ট এরিয়াতে মনে হয় যেন সোনার বৃষ্টি হচ্ছে চারিদিকে। আর তাই লোকাল লোকেরা এমন নাম দিয়েছে। আর এই গাছের অরিজিন হলো অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, নিউগিনি। আর এই এরিয়ার সয়েল ইরোশন কমাতেই এই গাছকে লাগানো হয়। খোয়াই মেলা বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে প্রায় 3.5 কিলোমিটারের মতো, প্রান্তিক রেলওয়ে স্টেশনের কাছে। দেখুন রাস্তাটা কি ন্যারো। দেখো না পার্কিং এর জায়গা পাও পেলে কিনা। তো অবশ্যই রাখবো, যদি না পাই। এই যে হাটটা তোমরা নেবে যাও, এখানে নেবে যাও, আমি দেখছি কি করা যায়। দেখেছেন বড় গাড়ি আনলে কি সমস্যা এইসব জায়গায়। এখানে টোটো, রিক্সা, অটোই ভালো। আগে যদি জানতাম তাহলে হোটেলেই গাড়িটা রেখে আসতাম। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর হাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই সোনাঝুরি পার্কিং জোনে এলাম। হ্যাঁ, 100 টাকা অতিরিক্ত না? পার্কিংটা তো আমি করিনি না। ওকে ভালো করে দেখে না, 100 টাকা নিচ্ছে ও। হ্যাঁ, ওই জন্যই তুলছি আরো ভালো করে। 100 টাকা পার্কিং। ফটোটা যাবে এখন। সেটা অসুবিধা নেই, ভিডিও করে। খুব এক্সপেন্সিভ এখানে। 5 মিনিট রাখুন বা সারাদিনের জন্য 100 টাকা এখানকার চার্জ। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। যাগে, কি আর করা যাবে, দিতে তো হবেই। পার্কিং জোন থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম হাটে। হাট বসেছে সোমবারে শান্তিনিকেতনের খোয়াই পাড়ে। দিদি বড় ব্যাগগুলো কত করে? আচ্ছা, কত করে এগুলো? এটা একটা স্যাম্পল আছে। 250 ও এগুলো দেখলেই বলবে মুন্ডমালা। কি এগুলো গো? হার হার দেখে দেখে 50 টাকা করে দাও। বন্ধুরা, শাল, পিয়াল, পলাশ, সোনাঝুরি গাছের মাঝে এই হাটে এলে মনে হবে এখানেই যেন প্রকৃতি ও মানুষের অসামান্য মেলবন্ধন ঘটেছে। যেখানে স্থানীয় মানুষদের হাতে গড়া জিনিসপত্র বেচা কেনার সাথে সাথে তাল মিলিয়ে চলে বাউল গান ও সাঁওতাল শিল্পীদের লুঙ্গি পাঁচি নাচ। এই সবের মাঝে সূর্যাস্ত হতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো আর আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হলো।
চলে এলাম বর্ষা শিল্পায়নে। এরা মেনলি কাঁথা স্টিচের ম্যানুফ্যাকচারার। শাড়ি ছাড়াও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কুর্তা, পাঞ্জাবি, বিভিন্ন রকম ড্রেস মেটেরিয়াল। স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অনলাইনেও অর্ডার দিতে পারেন। একটু দারুণ না? কালার কম্বিনেশনটা খুব ভালো। আর এটা 1500 বললেন না? দেখান তো কি আছে। এটা দেখাবো? এটা একটা দেখুন ডুয়েলটা দেখাবো। এটা ডুয়েল টোন, এটাও ভালো লাগছে, তাই না? এই সেম প্রাইস এগুলো? হ্যাঁ, এটা 1550। বন্ধুরা, এখানে দারুণ কালেকশন। আমার বিশ্বাস যে আপনারা এলে এখান থেকে বেরোতে চাইবেন না। এখানে আপনারা নিজেদের গাড়িতে এলে খুবই প্রবলেমে পড়বেন, কারণ পার্কিং স্পেসটা একদম রাস্তার ওপরেই এবং সরু গলির মধ্যে, আর সেই কারণে নিজেদের রিস্কে গাড়িটাকে রাখতে হবে। আমরাও এখান থেকে কিছু শপিং করে বেরিয়ে পড়লাম। এখন এলাম 51টা শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ কঙ্কালীতলা। বোলপুর বাসস্ট্যান্ড থেকে কঙ্কালীতলা 10 কিলোমিটারের মতো। আপনারা শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন। এই পার্কিং লটে ঢোকার আগেই পার্কিং চার্জটা দিয়ে দিতে হবে। দর্শন করে আসি। এখানে সতীর কোমর পড়েছিল। বলা হয় ওই দেহাংশটি যেখানে পড়েছিল সেখানে গর্ত হয়ে গিয়ে জলে ভরে গেছে, আর তাই ওখানে গেলে আপনারা এখন একটা কুণ্ড দেখতে পাবেন। মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এখনই বাজে 7:15। সবাই বলাবলি করছিল যে আরতি এক্ষুনি শুরু হবে, আর সেই জন্যই আমরা বসে অপেক্ষা করছিলাম। কিন্তু যত সময় যাচ্ছিল দেখি মন্দির ফাঁকা হয়ে যাচ্ছে, আর তাই আমাদের খুব সন্দেহ হলো। আরতি কখন হয় ঠাকুরমশাই? আরতি কোথায় হচ্ছে? নদীর ঘাটে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, বোকার মতো আমরা এখানে বসে আছি কিরকম। ভাগ্যিস জিজ্ঞেস করলাম, বাদ বাকি সবাই চলে গেছে নদীর ঘাটে আরতি দেখতে। কোপাই নদী মন্দিরের ঠিক পেছনেই, তারই তীরে আরতিটা হচ্ছে, তাই এখন আমাদের তড়িঘড়ি করে সেখানেই যেতে হবে। চলুন যাওয়া যাক। মা কঙ্কালীকে প্রণাম করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ। শান্তিনিকেতন 3 piece রক। এবং এখানে যে বালিচুরি শাড়িগুলি তৈরি হয় সবই পিওর সিল্ক মার্ক সার্টিফাইড, রেশমের ছাড়া আর কোনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তৈরি হয় না। এটা মাটি নয়, না, কংক্রিট। এটা কংক্রিট পুরো, দেখো।